তুই তো জানিস দাদু ভাই একটু ওইরকম। নানির কথার প্রেক্ষিতে কিছু বলতে যাবে তার আগেই তের মেজো মামি বলল, আদ্র নিদ্র কি বলে জানিস? বলে মা, দাদা ভাইয়ের ভয়েতে আমরা স্কুলের বাহিরেও একটু যেতে পারি না, বন্ধুদের সাথে দুষ্টুমিও করতে পারি না, কেউ আমাদের কিছু বললে ভয়ে মারামারিও করতে পারি না। মনে হয় এই বুঝি দাদা ভাই দেখে ফেললো আর বকলো। দাদা ভাই তো কখনো আমাদের মারে না, তবুও দাদা ভাইয়ের কণ্ঠ শুনলে আমাদের হাঁটু কাঁপতে থাকে, খুব ভয় হয়। আর ক্লাসে অমনোযোগী তো কখনোই হয় না। মনে হয় এই বুঝি ক্লাসে অমনোযোগী হওয়ার কারণটা দাদা ভাইয়ের কানে চলে গেল, আর দাদা ভাই কষে আমাদের কয়েক ঘা বসিয়ে দিল। যদিও জানি দাদা ভাই মারবে না, তবুও ভয় হয়। যার জন্য স্কুলের বাহিরে যাব বা কারো সাথে মারামারি করব বা ক্লাসে অমনোযোগী হব, ভাবতেই দাদা ভাইকে স্মরণ হয় আর সব কিছু ভুলে যাই। সেখানে বেয়াদবি তো মনেই থাকে না। থামলেন তার মেজো মামি। মেজো মামি ওনার কথার দ্বারা কি বোঝাতে চাইলেন তার মর্মার্থ বেশ বুঝলতে। এটা সত্যি মানুষটা একটু ওই রকমই, তাই বলে দয়া মায়া বলতে কিছুই থাকবে না। সে যে ক্লাসে অমনোযোগী স্টুডেন্ট এমনটা তো নয়, মানুষটা তো তার সম্পর্কে বেশ জানে, তবু এতগুলো কথা শোনানোর আগে একটুও ভাবলো না। আর এমন করে হেইও বললো যেন তাকে চেনেই না, বান্দা যেন তাকে প্রথম দেখছে। সেও আর ভাববে না মানুষটার প্রিয় জায়গাটা সে আজ অপ্রিয় করে তুলবে। তাতে যা হয় হবে, পড়া ক্লাসে হওয়া অপমানের সত্য তাকে তুলতেই হবে। জিন নিজের মমতাময়ী আদুরে কথা দিয়ে বুঝিয়ে শুনিয়ে তেকে ঘরে পাঠিয়ে দিলেন। তেও জিনের কথা মেনে নিয়ে চলে গেল, কিন্তু মনের মধ্যে চলছে তার অন্য কিছু। চোখের আড়াল হতেই তের নানি বললেন, এই দুটোকে তুমি কি করে এক করবে বড় বৌমা? একজন উত্তর মেরু তো অন্যজন দক্ষিণ মেরু, ছোটবেলা থেকেই দুজন দুই প্রান্তের মানুষ, এদেরকে বাঁধবে কি করে একসাথেই? কাজু হার দেওয়া কথা রাখবে কি করে তুমি? শাশুড়ির কথায় জিন মোটেও বিচলিত হলেন না আর না চিন্তিত হলেন, বরং মনে মনে হাসলেন, তবে মুখে সেটা প্রকাশ করলেন না। ছেলে মেয়ে দুজনকেই তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, তাদেরকে তিনি খুব ভালো করে চেনেন, আর নিজের ছেলেকে তো খুব ভালো করে চেনেন এবং জানেন। তিনি শাশুড়িকে কিছু সান্ত্বনা স্বরূপ বলতেই যাবেন, তার আগেই চঞ্চল পুরুষালী গলার বার্তা এলো, ওদের একসাথেই বাঁধতে চাইলে বুড়ো বয়সে তোমাকে অভিনেত্রী হতে হবে মা, একটু অভিনয় করতে হবে। কথাটা বলে সদর দরজা পেরিয়ে ভেতরে আসলো ইউনহু। তিনি তের ছোট মামা, বয়স পার হয়ে গেলেও বিয়ে শাদী এখনো করেননি। ইউনহুর কথা শুনে কপাল কুঁচকে ফেললেন সানা। মা ছেলে হলেও সম্পর্ক ওনাদের দা কুমড়োর মতো, দুজনের মধ্যে বনিবনা কম। তারও কারণ আছে, বিশেষ কারণ পড়াশোনা শেষ করেও চাকরি বাকরি না করে বাউন্ডুলিপনা করে ঘুরে বেড়ানো, আর বয়স পার হওয়া সত্ত্বেও বিয়ে শাদী না করা। অন্যদিকে ইউনহুর কথা শুনে মুখে মিষ্টি হাসি ফুটলো জিন সহ ওনার মেজো জায়ের। এই মা আর ছেলের মধ্যে কথা কাটাকাটির দণ্ড বাঁধলো বলে কথা। সঙ্গে সঙ্গে বাজ খায় গলায় সানা বললেন, নিশ্চয়ই আমাকে মরো মরো অসুস্থতার অভিনয় করতে হবে। দেখেছো বড় বৌমা, আমাকে মারতে পারলেই ও বাঁচে, ও বুড়ো বয়সে আমাকে মরার মিথ্যা অভিনয় করতে বলছে। মিথ্যা অভিনয় করার পর সত্যি যদি আমি মরে যাই, তবে কবরের জায়গা হবে আমার? কখনোই কি হবে? অবশ্য ও নিজের হোক বা বাড়ির কারোর ভালো মন্দটা বুঝলোটা আর কবে? কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন সানা। ফের আদরের ছোট ছেলের দিকে রাগান্বিত আর বিরক্তির দৃষ্টি ফেলে পুনরায় বললেন, ওদেরকে একসাথেই বাঁধতে যদি আমাকে অসুস্থতার মরো মরো অভিনয় করতে হয়, তবে তোকে বিয়ে দিতে আমায় কি করতে হবে? নিজেকে মারতে নাকি মরতে? সানা এটা ওটা বলে বকবক করতে থাকলেন। মায়ের কথা শুনে ইউনহু আশ্চর্য হলো। সে মাকে একটু অভিনয় করার কথাই বলেছে, তবে এটা তো বলেনি মরার অভিনয় করতে হবে, শুধু একটু অসুস্থতার নাটক করতে হবে। কিন্তু মা তার মনের কথাটা ঠিকই বলার আগে বুঝে নিয়েছেন। অবশ্য মা যতই তার উপর অসন্তুষ্ট হোক বা তাকে গালমন্দ করুক, বরাবরই মা তাকে একটু বেশিই বোঝে। সানা বকতে বকতে নিজের ঘরের দিকে চলে গেলেন। জিন আর ওনার যা এখনো মিটি মিটি হেসে চলেছেন। সেটা দেখে ইউনহু বোকাশোকা ভাব করে বলল, আমি তো শুধু অভিনয় করার পরামর্শ দিলাম মাকে, তাতেই মা বুঝে ফেললেন আমি ওনাকে কি দৃশ্য বলে অভিনয় করার কথা বলেছি। আশ্চর্য। জিন বসা থেকে উঠে দাঁড়ালেন। ইউনহুর ঘন চুলে স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, মা তো বাচ্চারা অর্ধেক বললেও আর অর্ধেক ওনারা বাচ্চার বলার ভঙ্গিমা আর কথার ধরন দেখে বুঝে নিতে পারেন। সেখানে আম্মা তো তোমাকে খুব ভালোবাসে। মাথায় স্নেহের পরশ পেতেই বড় ভাবের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকালো ইউনহু। এই ভদ্র মহিলা শুধু তার ভাবি নন, দ্বিতীয় মাও। বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান সে জন্মানোর সময় মায়ের মরো মরো অবস্থা। এই বড় ভাবি নামক মানুষটার কোলে ও তখন 2 মাসের বাচ্চা। সাথে জিনের কোলে ছিল ইউনহুর ভাইজি জিমিন। মায়ের অসুস্থতার জন্য ইউনহু ঠিক মতো বুকের দুধ না পাওয়ায় এই
মমতাময়ী নারী তার বুকের দুধ পান করিয়ে দুধ মাতা হয়েছিল, যার কারণে এই নারীর প্রতি অদ্ভুত টান তার। বিভিন্ন কারণে মা শাসন করলেও বকলেও এই নারী কখনোই তা করে না, বরং সেই শাসন বকা থেকে আরো আগলিয়ে রাখে তাকে। সময়টা বিকেল, ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে তে, আর তাকে সেবায় নিয়োজিত এই বাড়ির ছোট দুই সদস্য আদ্র নিদ্র। সম্পর্কে তারা তের মামাতো ভাই, জমজ হওয়ার সুবাদে দুজনেই ক্লাস 5 স্টুডেন্ট। একজনের কোলে তের মাথা, অন্যজনের কোলে তের পা জোড়া। তিনজন মিলে মনোযোগ দিয়ে টিভি দেখছে। বাড়িতে আপাতত কেউ নেই, বাড়ির পুরুষ সদস্যগুলো নিজ নিজ কাজের জন্য আপাতত এখনো বাহিরে, আর মহিলা পার্টি গিয়েছে পাশের বাসার এক আন্টি অসুস্থ তাকে দেখতে। বিধায় তিনজনের বিঘ্ন ঘটানোর আপাতত কেউ নেই। চ্যানেল আইতে আনন্দ অশ্রু ছবি হচ্ছে, সেটাই মনোযোগ সহকারে দেখছে তে। কতবার ছবিটা দেখছে তার হিসাব নেই, তবুও ছবিটা যতবার যে চ্যানেলে হয় তে দেখে। বলতে গেলে শাবনূরের আগের ছবিগুলো তার দেখতে ভীষণ ভালো লাগে, তবে তের মনোযোগ টিভিতে থাকলেও আদ্র আর নিদ্রের মনোযোগ ড্রয়িং রুমের খুলে রাখা দরজার পানে। কিছুক্ষণ পর পর সেখানে নজর বোলাচ্ছে তারা, কখন বাড়ির বাঘ ঢুকে পড়ে আর তাদেরকে পাকড়াও করে। কোনো কারণে তে আপু আজকে টিভির ভলিউম স্বাভাবিকের তুলনায় বেশি দিয়ে রেখেছে। সেখানে এখন আনন্দ অশ্রু ছবির বিখ্যাত গান, গানের কারণে ভলিউমটা যেন কানে আরো মারাত্মক লাগছে। নিদ্র বুঝলো না তে আপু কেন আজকে এরকম অস্বাভাবিক সাউন্ড দিয়ে টিভি দেখছে। তার কি দাদা ভাইয়ের কথা স্মরণ করে ভয় লাগছে না? হুট করে যদি দাদা ভাই বাড়িতে আসে আর এসে যদি দেখে এই সাউন্ড দিয়ে তারা টিভি দেখছে, তবে তো। ভাবনাটা আর সামনে গড়ালো না নিদ্র। পুনরায় দরজার দিকে একবার সতর্ক নজর দিয়ে ফের তের দিকে তাকিয়ে পড়ল। আপু, দাদা ভাই আসার সময় হয়ে গেছে, টিভির সাউন্ড একটু কমিয়ে দাও, না হলে বুঝতে তো পারছো কি হবে। কি হবে? তোর দাদা ভাইকে ভয় পেতে যাবো কেন? সে বাঘ নাকি ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? সে কি আমাদের খেয়ে ফেলবে? তুমি এই কথা বলছো? তুমি জানো না দাদা ভাই কেমন? তোর দাদা ভাই যেমনই হোক চুপচাপ টিভি দেখ। বাড়ি থেকে আসলো কে গেল সেদিকে নজর দেবি না, নজর স্থির রাখ টিভিতে, তাহলেই হলো। নিদ্র তার গোল গোল চশমাটা নাকের মধ্যখান থেকে ঠেলে ঠিক করে নিল। এই সময় তারা ব্যাচে থাকে, কিন্তু আজকে টিচার কোনো কারণে ছুটি দেওয়ায় তারা বাড়িতে। খবরটা এতক্ষণে অবশ্যই দাদা ভাইয়ের কাছে চলে গিয়েছে। বাড়িতে এসে দাদা ভাই তাদের দেখে কিছু না বললেও এই অতি সাউন্ড দিয়ে টিভি দেখা নিয়ে কি করবে ভেবে শান্ত হয়ে বসতে পারছে না সে। আপুকে বলেও কাজ হচ্ছে না। অবশ্য বাড়ির এইসব দস্যুপনা কাজে তে আপুর জুড়ি নেই, তিনিই একমাত্র দাদা ভাইকে ভয় ডর পেয়ে চলে না। তবুও এখন তো দাদা ভাই তার কলেজের টিচার, তবুও কেন ভয় পায় না আপু? ভেবে ভেবে দিশেহারা হচ্ছে নিদ্র। তবে তের কথা মতো তার নজর টিভিতে স্থির থাকলেও আর চোখ তার দরজা পানে। বিকাল গড়িয়ে কিছুক্ষণ বাদেই বাড়িতে ফিরল জাঙ্কুক। বাড়ির সদর দরজা পেরিয়ে উঠোনে আসতেই বুঝতে পারলো টিভির অস্বাভাবিক সাউন্ড। আর এই অস্বাভাবিক সাউন্ড দিয়ে কে টিভি দেখতে পারে এটাও বেশ বুঝতে পারলো। আজ যে তার অপ্রিয় কর্মকাণ্ডগুলো এ বাড়িতে অবশ্যই চলবে এটাও তার ভালো করেই জানা। তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরের দিকে এগোলো সে। বাড়ির মেইন গেট সারাদিন খোলা থাকলেও বাড়ির সদর দরজা কখনো খোলা থাকে না। সেটা খোলা দেখে কপাল কুঁচকে ফেলেও ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সেখানকার দৃশ্য দেখে সবকিছু স্বাভাবিক মনে হলো তার। মনোযোগ দিয়ে টিভি দেখা সদস্যরাও বুঝতে পারলো বাড়িতে কে ঢুকেছে। তারা মনে মনে সবাই বিচলিত হলেও টিভি থেকে নজর এক চুলো এদিক ওদিক করলো না। তাদের কাণ্ড কারখানা বেশ বুঝতে পারলেও সেখানে একটাও শব্দ ব্যয় করলো না জাঙ্কুক। নিজের ব্যক্তিত্বের গাম্ভীর্যতা বজায় রেখে শান্ত পায়ে দোতলার নিজের ঘরের দিকে চলে গেল। তবে চলে যাওয়ার আগে শান্ত নজরটা সোফায় শয়নরত রমণীর দিকে একবার ফেলতে ভুলল না। টিভিতে চলা চঞ্চল অভিনেত্রী আর সোফায় শয়নরত নারীর সাদৃশ্যের তফাৎটা খুব একটা অমিল পেল না জাঙ্কুক। চেহারার যেমন অদ্ভুত ভাবে কিছু মিল রয়েছে, কথা কাজে চঞ্চলতায়ও বেশ মিল রয়েছে। দুটোই অদ্ভুত প্রাণী। মানুষের জীবন চালিয়ে পুড়িয়ে নাশ করতে হয় কি করে এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। দোষ করা সত্ত্বেও কিছু বলা মানেই যে ভালোটা বলবে সেই দোষী। জাঙ্কুক চোখের আড়াল হতেই টিভির দিক থেকে নজর সরিয়ে দোতলার কর্নারের রুমটার দিকে তাকালোতে মুখে তার অদ্ভুত দুষ্টু হাসির রেখা ফুটে আছে। লোকটা নিজের অপ্রিয় কর্মকাণ্ডগুলো দেখবে, চলবে, পড়বে আর তপ্ত হবে, কিন্তু তাকে কিছুই বলতে পারবে না। প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপ শুরু। হয়তো এত সময় শুরুও হয়ে গেছে। আর তৃতীয় ধাপের জ্বলনটা সেখান থেকে 5 মিনিট পর ওপরে গিয়ে চালিয়ে দিয়ে আসবে। সে দোষ না করা সত্ত্বেও তাকে অপমানিত করা, আর দোষ যদি করেও থাকে তার সাথে তো জেনেও করেছে,
তবে ভরা ক্লাসে শুধু তাকে দাঁড় করিয়ে কেন অপমানিত করলো মানুষটা? কথা বলতে তো নিশ্চয়ই দুজনকেই দেখেছে, তবে বাজে কথাগুলো কেন শুধু তাকেই শোনালো? এটা কি একতরফা রাগ দেখানো নয়? টিভির ভলিউমটা আরো একটু বাড়ালোতে, তারপর মুখের দুষ্টু হাসিটা আরো একটু চওড়া করে অস্পষ্ট স্বরে বলল, আমাকে প্রাণনাশিনী বলে ডাকেন তাই না? হ্যাঁ, আমি আপনার প্রাণনাশিনী। আমাকে অকারণে বগলে রাগ দেখালে আমি সত্যি আপনার প্রাণ নাশ নাশ করে ছেড়ে দেব। আমাকে ডাকার নামটার সার্থকতা দেখিয়ে দেব আপনাকে।